তাকে খেতে খেতে হঠাৎ মনে হলো, এতদিন ধরে আমি যার বিরুদ্ধে রাগ পুষে রেখেছি সেই ঘরেরই একজন এখন আমার ভেতর ভিন্ন রকম অনুভূতি জাগাচ্ছে। আমি ঠোঁট কামড়ে নিজেকে বোঝালাম, না, ভুলে যেও না, এরা তোমার শত্রু। কিন্তু হৃদয় বারবার বলছিল অন্য কিছু কথা। আরে ভাই, আস্তে ধাক্কা দে, নয়তো ফেটে যাবে। তুই ধীরে সুস্থে কর। খাওয়া শেষ করে সবাই মিলে বসেছিলাম। ছোটরা একদম ঘিরে ধরেছে আমাকে। ওদের নির্দোষ ভালোবাসা আমাকে মুহূর্তের জন্য সব ভুলিয়ে দিল। তখনই বর বোন পাশে এসে বসল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছিল, কিন্তু তার প্রতিটি শব্দ, প্রতিটি দৃষ্টিতে আমি যেন অন্য কিছু খুঁজে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ওর দৃষ্টি আমার মনের ভেতরের সবকিছু পড়ে ফেলছে। হাই, আমি রাহুল। এবার অনার্স শেষ করলাম। হাতে লম্বা সময় আছে রেজাল্ট আসতে। এখন চারদিকে প্রচণ্ড শীত, আর শীতের দিনে ঘোরাঘুরি করার মজাই আলাদা। তাই ভাবছিলাম কোথাও ঘুরে আসি। আমার পরিচয়টা তো দেওয়া হলো না। আমাদের পরিবারে আমি ছাড়াও আমার আপন এক ভাই এক বোন আছে, আর সৎ দুইটা বোন। আর আছে একজন সৎ মা। ছোট থেকে বাবা সেই সৎ মায়ের সাথেই থাকত। বাবা ছিলেন একজন শ্রমিক, দেশের বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে কাজ করতেন। 2-3 মাস পর পর বাড়িতে এসে 2-1 দিন থেকে আবার চলে যেতেন। এভাবেই চলছিল আমাদের জীবন। আমার মা ছিলেন বাবার প্রথম স্ত্রী, কিন্তু আমার সৎ মা বাবাকে বিয়ে করে আমাদের কাছ থেকে সরিয়ে নেয়। তখন আমি ছোট ছিলাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে বাবার ভালোবাসা খুব মিস করতাম। সৎ মায়ের প্রতি ক্ষোভ, রাগ, অভিমান জমতে থাকে। প্রতিশোধের নেশা আমাকে কুরে কুরে খেত। তবে মিথ্যা বলবো না, ছোট থেকে বাবা আমাকে অনেক ভালোবাসত। কারণ তার ওই ঘরে কোনো ছেলে ছিল না, আমিই ছিলাম বড় ছেলে। সেই টানেই মাঝে মাঝে বাবার কাছে যেতাম। এভাবেই বছর কেটে গেল। আমি বড় হতে হতে এখন অনার্স শেষ করলাম। কিন্তু আমার প্রতিশোধ এখনও বাকি। যেভাবেই হোক কিছু একটা করতেই হবে, এই ভাবনায় দিন কাটছিল। তখনই বাবার ফোন এলো। তিনি তখন যশোরে ছিলেন। বললেন, তোর তো এখন পরীক্ষা শেষ, কয়েকদিনের জন্য ঘুরে যা এখানে। কথাম তো ব্যাগ গুছিয়ে বাসে উঠলাম। বিকেল গড়িয়ে পৌঁছালাম যশোরে। দেখলাম বাবা আমার জন্য দাঁড়িয়ে আছে। সোজা তাদের বাসায় নিয়ে গেল। ছোট্ট 2 রুমের ভাড়া বাসা, মাত্র 1000 টাকার ভাড়া। আমি যেতেই সৎ মা বলল, কেমন আছিস বাবা? তোকে তো এখন বিয়েই দেওয়া যায়। ও আমি কখনো তাকে মা বলিনি, সবসময় তুমি করেই বলতাম। বোনগুলো আমাকে পেয়ে খুব খুশি হলো। দাদা, দাদাগি বলে ডাকতে লাগল। ডাকটা শুনতে ভালো লাগলেও বুকের ভেতর জমে থাকা রাগ তাদের হাসির আড়ালে লুকিয়েছিল। তবু মুখে স্বাভাবিক ভান করলাম। কিন্তু বড় বোনকে দেখে হঠাৎ আমার ভেতর অন্যরকম এক ঝড় বয়ে গেল। এত সুন্দর সৎ বোন আছে আমার, আমি কল্পনাও করিনি। তার চোখ মুখে শান্ত সৌন্দর্য, গায়ের রং ফর্সা, কথা বলার ভঙ্গি এমন কোমল যে আমার প্রতিশোধের আগুনের ভেতর এক অদ্ভুত টান কাজ করতে লাগল। সন্ধ্যায় সবাই মিলে খাওয়া হলো। বাবা খেয়ে শুয়ে পড়ল, সৎ মা ছোট বোনদের নিয়ে ব্যস্ত হয়ে গেল। খাওয়ার পর আমি বারান্দায় দাঁড়িয়ে শীতের হাওয়া খাচ্ছিলাম। তখনই বড় বোন এসে পাশে দাঁড়াল, হাতে এক গ্লাস গরম দুধ। বল, তুমি ঠান্ডা লাগাচ্ছ না তো? এই নাও দুধটা খাও। আমি তার দিকে তাকিয়ে রইলাম। দুধটা নিতে গিয়ে হালকা করে তার আঙুল ছুঁয়ে গেল আমার হাতে। বুকের ভেতর ধক করে উঠল। সে মুচকি হেসে বলল, দাদা, তুমি না আসলে আমাদের একদম একা লাগে। আমি কোনো জবাব দিলাম না, শুধু মাথা নাড়লাম। মনে মনে নিজেকে বোঝালাম, না রাহুল, ভুলে যাস না, এরা তোর শত্রু। কিন্তু কেন জানি মনটা আলগা হয়ে যাচ্ছে। সেই রাতে আমি বুঝলাম, এই বাসায় আমার প্রতিশোধ যেমন লুকিয়ে আছে, তেমনি আছে এক অদ্ভুত আকর্ষণ, যা আমাকে কাঁপিয়ে দিচ্ছে প্রতিটি মুহূর্তে। রাত বাড়ছিল, ছোটরা ঘুমিয়ে পড়েছে, বাবা আর সৎ মাও নিজেদের ঘরে চলে গেছে। আমি শুয়ে আছি, কিন্তু চোখে ঘুম আসছে না। মাথার ভেতর বারবার ঘুরছে প্রতিশোধের কথা। এই ঘর, এই মানুষগুলোই আমাকে আমার বাবার কাছ থেকে সরিয়ে দিয়েছে। আমি শত্রুর মাঝেই আছি, অথচ মনটা বারবার নরম হয়ে যাচ্ছে। ঘরের কোণে হালকা আলো জ্বলছিল। হঠাৎ লক্ষ্য করলাম দরজার কাছে কেউ দাঁড়িয়ে। তাকিয়ে দেখি বড় বোন। হাতে এক গ্লাস পানি নিয়ে আসতে বলল, তুমি কি ঘুমাওনি এখনো? এত রাতে একা জেগে আছো কেন? আমি একটু হেসে বললাম, ঘুম আসছে না। সে এগিয়ে এসে গ্লাসটা দিল। আঙুল ছুঁয়ে গেল আবার, বুকের ভেতর কেমন করে উঠল। সে মৃদু স্বরে বলল, তুমি এসেছ বলে বাসাটা কেমন যেন পূর্ণ লাগছে। ছোটরা সারাদিন খুশিতে মেতে আছে। আমি কিছু না বলে তাকিয়ে রইলাম তার চোখের দিকে। মনে হচ্ছিল ওই চোখে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে।
সে হঠাৎ হেসে ফেল, সেই হাসি এত নিখাদ, অথচ আমার ভেতরে যেন অদ্ভুত অশান্তি জাগিয়ে তুল। আমি মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু মনের ভেতর দোলাচল থামছিল না। প্রতিশোধের আগুন আমাকে শক্ত করে রেখেছে, অথচ এই মেয়েটি আমাকে দুর্বল করে দিচ্ছে প্রতিটি মুহূর্তে। আমি বোঝাতে চাইছিলাম না, কিন্তু সত্যি বলতে সেই মুহূর্তে তার উপস্থিতি আমার একাকিত্ব ভেঙে দিচ্ছিল। সে পাশে বসে নরম স্বরে বল, দাদা, তুমি না থাকলে আমাদের কতটা শূন্য লাগে জানো? আমি শুধু চুপ করে রইলাম। শব্দ বের হলো না মুখ দিয়ে। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ। অন্ধকারের ভেতর সেই নিস্তব্ধতা যেন আরও ঘনিয়ে আসছিল। মনে হচ্ছিল এই বাসার প্রতিটি দেয়াল এখন আমার শত্রু নয়, বরং কোনো অদ্ভুত খেলায় আমাকে জড়িয়ে নিচ্ছে। চোখ বন্ধ করলাম, কিন্তু মন খুলতে পারলাম না। একদিকে প্রতিশোধ, অন্যদিকে এক অচেনা টান, এই দ্বন্দ্বের ভেতরেই রাতটা কেটে গেল। ভোরের দিকে ঘুম এলেও খুব বেশি সময় টিকল না। মোরগ ডাকার শব্দে চোখ খুলতেই দেখি জানালা দিয়ে হালকা আলো ঢুকছে। বাসাটা ছোট হলেও সকালের কোলাহলে ভরে উঠেছে। ছোটরা দৌড়াদৌড়ি করছে, সৎমা রান্নাঘরে ব্যস্ত। আমি শুয়ে শুয়েই সব শুনছিলাম। মনে হচ্ছিল সারা রাতের দ্বন্দ্ব এখনো মাথার ভেতর ঘুরছে। প্রতিশোধের আগুন আমাকে শক্ত করে ধরে রেখেছে, কিন্তু সেই সাথে বর বোনের উপস্থিতি যেন অদ্ভুতভাবে মনকে দুর্বল করে দিচ্ছে। কিছুক্ষণ পরেই সে ঘরে ঢুকল। হাতে চায়ের কাপ, মৃদু হেসে বল, দাদা, ওঠো, তোমার জন্য চা এনেছি। তার কণ্ঠস্বর ছিল কোমল, অথচ সেই কোমলতাই যেন আমার বুকের ভেতর ঝড় তুলছিল। কাপটা নিতে গিয়ে আবারও হাত ছুঁয়ে গেল। আমি চোখ সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। তার হাসি, তার চোখ, সবকিছুতেই এক ধরনের অদ্ভুত আকর্ষণ কাজ করছিল। খেতে খেতে হঠাৎ মনে হলো, এতদিন ধরে আমি যার বিরুদ্ধে রাগ পুষে রেখেছি, সেই ঘরেরই একজন এখন আমার ভেতর ভিন্ন রকম অনুভূতি জাগাচ্ছে। আমি ঠোঁট কামড়ে নিজেকে বোঝালাম, না, ভুলে যেও না, এরা তোমার শত্রু। কিন্তু হৃদয় বারবার বলছিল অন্য কিছু। খাওয়া শেষ করে সবাই মিলে বসেছিলাম। ছোটরা একদম ঘিরে ধরেছে আমাকে। ওদের নির্দোষ ভালোবাসা আমাকে মুহূর্তের জন্য সব ভুলিয়ে দিল। তখনই বর বোন পাশে এসে বসল। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছিল, কিন্তু তার প্রতিটি শব্দ, প্রতিটি দৃষ্টিতে আমি যেন অন্য কিছু খুঁজে পাচ্ছিলাম। মনে হচ্ছিল ওর দৃষ্টি আমার মনের ভেতরের সবকিছু পড়ে ফেলছে। দুপুরের পর বাবা কাজে চলে গেল, সৎ মাও পাশের বাড়িতে গেল কারো সঙ্গে দেখা করতে। ছোটরা তখন ঘুমাচ্ছে। বাড়িটা একদম নিস্তব্ধ। আমি বারান্দায় বসে আছি, হঠাৎ সে এসে পাশে দাঁড়াল। বলল, দাদা, তুমি এখানে থাকলে আমার খুব ভালো লাগে। তুমি না থাকলে আমাদের কতটা ফাঁকা লাগে জানো? তার কণ্ঠে এক ধরনের টান ছিল, আমি যেন আটকে গেলাম। উত্তর দিতে পারলাম না, শুধু চেয়ে রইলাম। বাতাসে তার চুল উঠছিল, সেই দৃশ্য আমার বুকের ভেতর কেমন অস্থিরতা তৈরি করছিল। সে হেসে বলল, তুমি এত চুপচাপ কেন? তোমাকে দেখে মনে হয় তুমি খুব ভারী কিছু নিয়ে ঘুরছো। আমি একটু থমকালাম, তারপর জবাব দিলাম, হয়তো তাই। সে আর কিছু বলল না, শুধু কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল। সেই দৃষ্টি আমার ভেতরে আগুন ধরিয়ে দিল। মনে হচ্ছিল আমি প্রতিশোধ ভুলে যাচ্ছি, অথচ ভুলতে চাই না। বিকেলে আমরা একসাথে বাজারে গেলাম। ছোট শহরের রাস্তা, চারদিকে শীতের কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর দিয়ে তার সাথে পাশাপাশি হাঁটা আমার কাছে যেন এক অদ্ভুত অভিজ্ঞতা হয়ে গেল। সে মাঝে মাঝে এমনভাবে তাকাচ্ছিল, মনে হচ্ছিল তার চোখে লুকানো কোনো গোপন কথা আছে, যা সে বলতে পারছে না। আমারও ভেতরে ভেতরে এক অদ্ভুত রোমাঞ্চ কাজ করছিল। রাতে সবাই খাওয়া শেষে আবার ঘুমাতে গেল। আমি বারান্দায় বসে আছি। শীতের হাওয়ায় কাঁপছিলাম, হঠাৎ সে এসে গায়ে একটা শাল জড়িয়ে দিল। আমার গলা শুকিয়ে গেল। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম তার দিকে। সে ধীরে বলল, তুমি সবসময় এত একা একা কেন থাকো? চাইলে আমাকে সবকিছু বলতে পারো। আমি মুচকি হেসে বললাম, সব কথা বলা যায় না। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেই নীরবতা আমার বুকের ভেতর যেন অন্যরকম উত্তেজনা জাগিয়ে তুল। মনে হচ্ছিল এ বাড়িতে আমি যতদিন থাকব, ততদিন আমার প্রতিশোধ আর টানের দ্বন্দ্ব আরও বাড়বে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি ছোটরা স্কুলের জন্য প্রস্তুত হচ্ছে। বাসাটা হালকা রোদের আলো ভরে উঠেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, মাথায় হাজার চিন্তা, প্রতিশোধ, রাগ, আর সেই অদ্ভুত টান। হঠাৎ বর বোন পাশে এসে দাঁড়ালো, হাতে এক প্লেট নাশতা। বলল, দাদা, তুমি খেয়েছ কি? আমি শুধু হালকা মাথা নাড়লাম। সে বসে আমার পাশেই চুপচাপ প্লেটটা রাখল। হাওয়ার স্পর্শে তার চুল হালকা নড়ল, আমার ভেতরের অস্থিরতা আরও বেড়ে গেল।
কথা বলার মধ্যে নেই, কিন্তু তার উপস্থিতিই যেন এক অদ্ভুত শক্তি হয়ে আমার ভেতর ঢুকছিল। আমি চেষ্টা করলাম নিজেকে স্থির রাখতে, মনে মনে বললাম, না রাহুল, ভুলে যাস না, এরা তোর শত্রু। কিন্তু প্রতিটি মুহূর্তে সে হাসল, একটু এগিয়ে এসে বলল, দাদা, তুমি কি জানো আমি তোমাকে দেখে কত শান্তি পাই? আমি কানে শোনা মতো ভঙ্গি প্রকাশ করলাম না, শুধু তাকিয়ে রইলাম। তার চোখে এক অদ্ভুত কোমলতা, যা আমার প্রতিশোধের আগুনের ভেতর একটা নতুন আগুন ধরিয়ে দিল। দুপুরে বাজার থেকে ফিরে সবাই খাবারের জন্য ব্যস্ত। আমি আর সে ঘরে একটু দেরি করে রইলাম। ছোটরা বাইরে খেলছে। আমি পাশের চেয়ারে বসে বই পড়তে চেয়েছিলাম, কিন্তু চোখ বারবার তার দিকে ঘুরে। সে হেসে বলল, দাদা, তুমি এত একা একা কি করছো? আমি শুধু হেসে বললাম, কিছু না। সে কাছে এসে বসে হঠাৎ হাত দিয়ে আমার হাতটা স্পর্শ করল। বুকের ভেতর অদ্ভুত একটা ধাক্কা, হৃদয় যেন থমকে গেল। আমি চেষ্টা করলাম চোখ নামাতে, কিন্তু পারলাম না। রাত গড়িয়ে এলো। সবাই ঘুমিয়ে গেছে। আমি বারান্দায় বসে আছি। হঠাৎ সে এসে পাশে দাঁড়ালো, হাতে শীতের শাল। আমাকে ঢেকে দিয়ে বলল, দাদা, ঠান্ডা লাগছে। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। সে একটু হাসল, তারপর চুপচাপ বসে রইল। রাতের নিস্তব্ধতা, হাওয়ার শব্দ, আর তার পাশে বসার স্পর্শ, সব মিলিয়ে আমার মন ভেঙে গিয়েছে, কিন্তু একই সঙ্গে এক অদ্ভুত রোমাঞ্চ সৃষ্টি হয়েছে। মনে হচ্ছিল আমি প্রতিশোধ আর টানের মধ্যে ফাঁদে পড়েছি। একদিকে বাবা ও সৎ মায়ের জন্য প্রতিশোধ, অন্যদিকে তার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, চোখে চোখ রাখার খেলা, নীরব স্পর্শ, সব মিলিয়ে একটি নতুন আবহ তৈরি করছে। আমি জানি এই বাসায় প্রতিটি দিনই আমাকে নতুন দ্বন্দ্বের মধ্যে ফেলবে, আর আমি নিজেকে আর সামলাতে পারব না। সকালে ঘুম থেকে উঠে দেখি ছোটরা বাইরে খেলা করছে। বাবা এখনো কাজে, সৎ মা রান্নাঘরে ব্যস্ত। আমি বারান্দায় দাঁড়িয়ে শীতের হাওয়া খাচ্ছি। তখনই বড় বোন এসে পাশে দাঁড়ালো, হাতে নাশতার প্লেট। বলল, দাদা, খেয়েছ কি? আমি হেসে মাথা নাড়লাম। সে বসে পাশে চুপচাপ প্লেটটা রাখল। হাওয়ার স্পর্শে তার চুল হালকা নড়ল। বুকের ভেতর অদ্ভুত উত্তেজনা, টান আর দ্বন্দ্ব জাগল। কথার মধ্যে নেই, কিন্তু তার উপস্থিতিই যেন আমার মনকে আটকে রাখল। খাওয়ার পর সে বই নিয়ে এল। বলল, দাদা, যদি চাও আমি তোমাকে একটু গল্প পড়ে শোনাই। আমি অবাক হয়ে দেখলাম, চোখে কোনো চাপ নেই, শুধুই কোমলতা। সে পড়তে শুরু করল। প্রতিটি শব্দ আমার হৃদয়কে অদ্ভুতভাবে স্পর্শ করছিল। চেষ্টা করলাম মনোযোগ বইয়ের পৃষ্ঠায় রাখার, কিন্তু চোখ বারবার তার দিকে ফিরে যাচ্ছিল। মাঝে মাঝে তার চোখে চোখ পড়ল। আমি নিজেকে আটকাতে চাইলাম, কিন্তু থামতে পারলাম না। প্রতিটি হাসি, চোখের খেলা, এমনকি হালকা স্পর্শ মনে হচ্ছিল এক ধরনের রহস্যময় রোমাঞ্চ সৃষ্টি করছে। দুপুরে বাজার থেকে ফেরার সময় আমরা একসাথে হাঁটছিলাম। ছোট শহরের সরু রাস্তা, চারপাশে কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর তার উপস্থিতি। মাঝে মাঝে তার দিকে তাকাতে গেলাম। সে হেসে বলল, দাদা, তুমি কি জানো তোমাকে পাশে পেলে ঘরটা কত উষ্ণ হয়ে যায়? আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। মনে হচ্ছিল আমি এক অদ্ভুত জালে আটকা পড়েছি, প্রতিশোধ, টানাপোড়েন, রোমাঞ্চ সব একসাথে। রাত যখন নেমে এলো, সবাই ঘুমিয়ে গেছে। ঘরে নিস্তব্ধতা, শুধু জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। আমি বারান্দায় বসে আছি। হঠাৎ সে এসে পাশে দাঁড়ালো, শীতের শাল জড়িয়ে দিল। বলল, দাদা, ঠান্ডা লাগছে। আমি কিছু বলিনি, শুধু তাকিয়ে রইলাম। তার নীরব উপস্থিতি, হালকা হাসি, চোখের খেলা সব মিলিয়ে আমার মন আরও অস্থির হয়ে উঠল। মনে হচ্ছিল প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি দৃষ্টিতে এক অদ্ভুত রোমাঞ্চ জন্মাচ্ছে। মনে হচ্ছিল প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমাকে তার কাছাকাছি টানে। কিন্তু প্রতিশোধের আগুনও মরে যায় না। এই দ্বন্দ্ব, এই টানাপোড়েন, সব মিলিয়ে এক রহস্যময় আবহ তৈরি করছে। প্রতিটি মুহূর্ত আমাকে আরও গভীরে টানে, আর আমি জানি এই টানাপোড়েন শেষ পর্যন্ত কিভাবে সমাধান হবে নিজেও জানি না। পরের দিন বিকেলে বাসা একদম শান্ত। ছোটরা বাইরে খেলছে, বাবা কাজের কাজে চলে গেছে, সৎ মা রান্নাঘরে ব্যস্ত। আমি বারান্দায় দাঁড়িয়ে শীতের হাওয়া খাচ্ছি। হঠাৎ বড় বোন এসে পাশে দাঁড়ালো, হাতে এক ছোট নোটবুক। বলল, দাদা, তুমি কি চাইলে আমি তোমার জন্য কিছু লেখা পড়ে শুনাই? আমি মাথা হেলালাম, আর সে পাশের চেয়ারে বসে নোটবুক খুলল। তার কণ্ঠস্বর এমন কোমল, প্রতিটি শব্দ যেন আমার মনকে অদ্ভুতভাবে স্পর্শ করছিল। চেষ্টা করলাম মনোযোগ বইয়ের পৃষ্ঠায় রাখার, কিন্তু চোখ বারবার তার দিকে ফিরে যাচ্ছিল। মাঝে মাঝে তার চোখে চোখ পড়ল, হালকা হাসি। মনে হচ্ছিল তার চোখে কোনো অজানা রহস্য লুকিয়ে আছে, যা সে প্রকাশ করছে না, কিন্তু আমাকে টানে।
তিনি এক কথায় বলে দিল, দাদা, তুমি এত একা একা কি করছো? আমি হেসে বললাম, কিছু না। সে আর কিছু না বলল, শুধু আমাকে চুপচাপ দেখল। সেই নীরবতা, হালকা হাওয়ার শব্দ আর তার পাশে বসার উপস্থিতি, সব মিলিয়ে আমার ভেতর এক অদ্ভুত উত্তেজনা তৈরি করল। মনে হচ্ছিল প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি দৃষ্টিতে এক অদ্ভুত রোমাঞ্চ জন্মাচ্ছে। বিকেলে আমরা একসাথে রান্নাঘর থেকে বাজারের কিছু কাজ করলাম। ছোট শহরের সরু রাস্তা, চারপাশে কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর হাঁটতে হাঁটতে তার চোখের খেলা আমার মনে অস্থিরতা সৃষ্টি করল। সে মাঝে মাঝে হেসে আমার দিকে তাকায়, আমি চোখ নামাই না। মনে হচ্ছিল আমরা দুজনেই এক অদ্ভুত খেলা খেলছি, কেউ কিছু বলে না, শুধু অনুভব হয়। আমি প্রতিবার নিজেকে বলি, না, ভুলে যাস না, এরা শত্রু। কিন্তু তার উপস্থিতি বারবার আমার মনকে দুর্বল করে দিচ্ছে। রাত যখন নেমে এলো, সবাই ঘুমিয়ে গেছে। ঘরে নিস্তব্ধতা, শুধু জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে। আমি বারান্দায় বসে আছি, হঠাৎ সে এসে পাশে দাঁড়ালো, শীতের শাল জড়িয়ে দিল। বলল, দাদা, ঠান্ডা লাগছে। আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। তার নীরব উপস্থিতি, হালকা হাসি, চোখের খেলা, সব মিলিয়ে আমার মন আরও অস্থির হয়ে উঠল। মনে হচ্ছিল প্রতিটি মুহূর্তে এক অদ্ভুত রোমাঞ্চ জাগছে। রাত জুড়ে আমি তার কথা ভাবতে থাকলাম। প্রতিটি ছোট ঘটনা, চোখের খেলা, নীরব স্পর্শ, হেসে বলা কথাগুলো আমার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করছে। প্রতিশোধ আর টানের মধ্যে আমি যেন আটকা পড়েছি। তার সাথে থাকা প্রতিটি মুহূর্ত আমাকে টেনে নিয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে আমি নিজেকে আর সামলাতে পারব না।